নমস্কার। সমসাময়িক প্রকাশনার ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই রবিবাসরীয় সন্ধ্যায় আমাদের আলোচনার বিষয়বস্তু আর মানে সবাইকে আশ্চর্য না করেই এসআইআর প্রসঙ্গ। এসআইআর আমরা এর শিরোনাম দিয়েছি ঝড়ের নাম এসআইআর, অর্থাৎ এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ, এই নিয়ে নানান রকম প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। আতঙ্ক তৈরি হচ্ছে। শাসক শিবিরের তরফ থেকে, কেন্দ্রীয় শাসক শিবিরের তরফ থেকে একরকম দাবি করা হচ্ছে, রাজ্যের যারা শাসক আছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একরকম বলা হচ্ছে, বিজেপির পক্ষ থেকে একরকম বলা হচ্ছে। ভোটাররা, প্রকৃত ভোটার কে, কারা ভুয়ো ভোটার, সব মিলিয়ে আমরা আলোচনা এবং প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সমসাময়িক প্রকাশনার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন রাজ্যসভার সাংসদ, তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং সংসদের ইকোনমিক কমিটির মানে অর্থনৈতিক কমিটির চেয়ারপারসন, স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন, হ্যাঁ, কমার্স কমিটির স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন দোলা সেন। দোলাদি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আর রাজাগোপাল ধর চক্রবর্তী, উনি ক্যালকাটা ইউনিভার্সিটির মানে প্রাক্তন রেজিস্ট্রার এবং ইন্টারন্যাশনাল রিলেশনস এর অত্যন্ত খ্যাতনামা অধ্যাপক। রাজাগোপাল বাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমাদের প্রথম প্রশ্ন রাজাগোপাল বাবুর কাছে, যে আমাদের দেশে প্রতি 20 থেকে 22 বছর অন্তর দেখা যাচ্ছে যে এই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ হয়। রাজ্যে 2002 সালে আমাদের শেষবার হয়েছিল। তো এইবার কি এমন পরিস্থিতি হলো, বা এমন এই বিশেষ পরিস্থিতি, এই আতঙ্কের পরিস্থিতি, এই অভিযোগ পাল্টা অভিযোগের পরিস্থিতি, এইটা এবার অন্যান্যবার তো এরকম অবস্থা দেখা যায়নি। এবার এই পরিস্থিতির কারণ কি বলে আপনার প্রাথমিকভাবে মনে হচ্ছে? হ্যাঁ, দেখুন, মানে ইলেকশন কমিশন তো বলছে 8 বার হয়েছে এই নিয়ে। হ্যাঁ, তো এর আগে আমরা জানি 2002 সালে ঘটেছিল, সেটা সত্যি কথা। তবে যে প্রশ্নটা ইলেকশন কমিশনকে বিব্রত করছে, যেটা আমরা জনসংখ্যা নিয়ে কাজ করি তাদেরও বিব্রত করছে, সেটা হচ্ছে যে 2001 সালের আমাদের পশ্চিমবঙ্গের জনগণনা অনুযায়ী ছিল 8 কোটি। আর এখন আপনি যদি নানান ধরনের যে সমস্ত সমীক্ষা বেরিয়েছে, সমীক্ষাটা তো কিছু না, পপুলেশন উপরে আমাদের যে সেন্সাস হয়নি বটে, কিন্তু বার্থ রেজিস্ট্রেশন, ডেথ রেজিস্ট্রেশন, যেটা রাজ্য সরকারের দায়িত্বে, তার থেকে আমরা তথ্য নিয়ে যেগুলো মানে পাওয়া যাচ্ছে 10 কোটির মতন দাঁড়াচ্ছে। অর্থাৎ জনসংখ্যা বেড়েছে 8 থেকে 10 কোটি, একদম লেটেস্ট যেটা, তাহলে মানে 25% বাড়ছে। কিন্তু যদি ভোটার দেখেন, সেটা ছিল 2002 সালে 4,58,00,000, এখন হয়েছে 7 কোটি সামথিং, 7 কোটি 60 লক্ষ বা কিছু, যেটা ফ্রিজ করে 7 কোটি 60 লক্ষ, হ্যাঁ, যেটা ফ্রিজ করে দেওয়া হয়েছে 25শে অক্টোবর। তার মানে বেড়েছে 66%। জনসংখ্যা থেকে তো ভোটার বাড়তে পারে না, তাই না? এটা কি করে ঘটলো? এর একটা তো অনুসন্ধান বহুদিন ধরেই প্রয়োজন ছিল, এবং সে অনুসন্ধান যদি নির্বাচন কমিশন মনে করে, নির্বাচন কমিশন তারা বলছে, এবং সংবিধানে এটা বলা আছে যে নাগরিক ছাড়া আর কেউ ভোট দিতে পারে। সুতরাং এই যদি হয়, তাদের আশঙ্কার কারণ আছে যে মোটামুটি ভাবে বেশ কিছু সংখ্যক মানুষের নাম ঢুকিয়ে আছে যারা মৃত হতে পারে, বা যারা হয়তো মানে এক্সিস্টই করে না, ভুতুড়ে ভোটার যাকে আমরা বলি, সেগুলো থাকতে পারে। সেটাই তো স্বাভাবিক, জনসংখ্যার সঙ্গে ভোটারের যদি এই পার্থক্য ঘটে, তাহলে এটা এরকমই ঘটে থাকে। আবার আমি একটা বলি, দেখুন, পশ্চিমবঙ্গের এখন জনসংখ্যা 10 কোটি, আবার যদি NFHS তারা সার্ভে থেকে বলছে যে 18 বছরের নিচে 30%, মানে মোটামুটি হিসেব একেবারে তাই বলছে। 7 কোটির মতন এখন ভোটার হওয়া উচিত, কিন্তু মানে ভোটার কিন্তু 60 লক্ষ বেশি আছে বলে একটা সুপারফিশিয়াল ওয়েতে বোঝা যাচ্ছে, বা আরো বেশি হতে পারে। আমি সেই দিকে ঢুকছি না, নানান কোনো মিল পাওয়া যাচ্ছে না বলেই সন্দেহটা থাকতেই পারে। কিন্তু সন্দেহ আছে বলেই যে SIR হচ্ছে তা কিন্তু নয়। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের যে 49 সালে যে 21-এর 3 নম্বর ধারায়, তাতে নির্বাচন কমিশনের অধিকার দিচ্ছে, তারা এগুলো রিভিশন করে, প্রত্যেক বছর রিভিশন হয়, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে দ্বারা দেখা যায়
যে কোনো ধরনের মানে বিরাট সংখ্যক মানুষ ঢুকে গেছে কিনা। তো যাই হোক, যদি আমাদের এই রিপ্রেজেন্টেশন পিপল অ্যাক্টে এরকম থাকতো যে ডিরেক্টলি যারা মারা যাচ্ছে তাদের ডেটাটা ইলেকশন কমিশনে চলে যাবে, তাহলে হয়তো বিতর্কটা আসতো না। যাই হোক, সেটা কেন করা হয়নি আমি জানি না। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি একটা নিবিড় তদন্ত হয়, নিবিড় যদি একটা চালানো হয়, সমীক্ষা চালানো হয়, তাতে সেটা কিন্তু সাংবিধানিক, এবং সংবিধানের 326 পরিষ্কার বলে দিচ্ছে যে কারা ভোট দিতে পারবে, এবং রেসিডেন্সটা অত্যন্ত জরুরি, রেসিডেন্স বাই কনস্টিটিউয়েন্সি অত্যন্ত জরুরিও তারা বলছে। এসব কারণে রাজাগোপাল বাবু, নির্বাচন আপনার কাছে কমিশন। ফেরত আসবো, হ্যাঁ, আপনার কাছে ঠিক ফেরত আছে, আসবো। ঠিক আছে। আমি এই প্রসঙ্গে যেতে চাই দোলাদির কাছে। দোলাদি, আপনার কি মনে হয় যে রাজাগোপাল বাবু যেটা বললেন সেটা তো একরকম ভাবে উনি ওনার মত বললেন, এর পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে বলে আপনার মনে হয়? মনে তো হয়ই, এবং আছেও। আমি রাজাগোপাল বাবুকে উইথ ডিউ রেসপেক্ট জানাতে চাই, এই যে উনি হাইপোথেটিক্যালি বলছেন 10 কোটি, এটা তো 11 কোটিও হতে পারে। আমার প্রথম প্রশ্ন দেশের শাসকের কাছে, যে কেন, যেটা আমরা স্বাধীনতার পরে দেখেছি 51, 61, 71, 81, 91, 2001, 2011 সেন্সাস বা জনগণনা হয়েছে, 21 সালে যদি কোভিড এর কারণে না হয়, তাহলে 22, 23, 24, 25 এই সেন্সাস বা জনগণনা হলো না কেন? এইটা হলে আমরা এটা 10 কোটি হাইপোথেটিক্যালি ধরে এইসব অঙ্কের হিসেবে 60 লক্ষ বেশি আছে, 66 লক্ষ বেশি আছে এসব বলতাম না। সত্যি সত্যি যা ঠিক সেইটা বলতাম। তো এইটা হাইপোথেটিক্যালি এরকম কথা। রাজগোপাল বাবু শুধু এখানে 10 কোটি বলেছেন, এটা 11 কোটি কি 12 কোটি আমরা জানি না। কতটা বেড়েছে উনি যে ব্যাখ্যা দিচ্ছেন তার সঙ্গে আমি একমত নই। এই জন্যে, কারণ জনগণনা হয়নি, এবং কেন 4 বছর ধরে জনগণনা হচ্ছে না, 21-এর কোভিড যদি বাদও দিই, সেটার কোনো ব্যাখ্যা ইউনিয়ন গভর্নমেন্টের কাছে নেই। 2, এই যে 2 সালে করা হয়েছে বলা হচ্ছে, ফলে রাজাগোপাল বাবু যে সন্দেহের কথা বলেছেন, এই সন্দেহের কোনো অবকাশই নেই। দ্বিতীয় হচ্ছে, কারণ এই অঙ্কের নিয়মটাই ভুল বলা হচ্ছে। 10 ধরলে তবে না সন্দেহ, 11 হলে সন্দেহ থাকবে না। দুটো অঙ্ক উনি বলেছেন, দুটো অঙ্কতেই ঠিকঠাক অঙ্ক মিলে যাবে। আর 2 হচ্ছে, 2002 সালে যদি এসআইআর হয়ে থাকে, তাহলে সেটা এরম ধর তক্তা মার পেরেকের মতন হয়নি, সেটা অন্তত 2 বছর টাইম লেগেছিল পুরো কোর্সটা কমপ্লিট করতে। এখানে এই যে বিহার ভোটের আগে 1 মাসও টাইম নেই, আমাদের 2 মাসও টাইম নেই, বা 3 মাসও টাইম নেই, এরকম ভাবে কেন করা হচ্ছে, এই প্রশ্ন উঠবেই। এবং কেন শুধু 12টি রাজ্যে, বিশেষ করে বিরোধী শাসিত রাজ্যে, কেন এই ডিসক্রিমিনেশন, কেন সর্বত্র নয়, এই বিষয়েও উঠবে, এই প্রশ্ন উঠতে বাধ্য। সেই জন্যই এটার পিছনে রাজনীতি আছে বলে, দলীয় রাজনীতি আছে বলে মনে করা সম্যক কারণ আছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি এখন যেভাবে কেন্দ্রের ইউনিয়ন সরকারের শাসক দল বলছেন, সর্বত্র প্রচার মাধ্যমে সেই বিষয়টাই আসছে যে প্রচুর রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি ঢুকে গেছে। আবার বলছি উইথ ডিউ রেসপেক্ট, রাজাগোপাল বাবুর পরিসংখ্যানেরও ইঙ্গিত অনেকটা তাই। জনসংখ্যার তুলনায় ভোটার বেশি, হাইপোথেটিক্যালি এটা ধরে নেওয়া হচ্ছে, যে সংখ্যা ধরে উনি বলেছেন। তো সেক্ষেত্রেও আমাদের বক্তব্য, যদি সেটা তো হঠাৎ 25 সালে ঘটেনি, 24-এও এটা সত্য ছিল, তাহলে 24-এ এই ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে পার্লামেন্টারি ইলেকশনটা হলো কি করে, মোদীবাবু প্রধানমন্ত্রী হলেন কি করে? উনি আগে পদত্যাগ করে নিন, তারপরে এত রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি নিয়ে আমরা চলবো কেন? উনি পদত্যাগ করার পর সর্বত্র এসআইআর হোক, তারপরে একসাথে পার্লামেন্টারি ইলেকশন এবং বিহার আর বাংলার অ্যাসেম্বলি ইলেকশন হবে, তাহলে আর গোল থাকে না। তাহলে এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি আছে এই কথা কেউ তুলবে না, নইলে তো উঠবেই বাবা। থ্যাংক ইউ, ধন্যবাদ দোলাদি। আপনার কাছে ফেরত যাব আমাদের অনুষ্ঠানে। এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন এপিডিআর এর সাধারণ সম্পাদক মশাই, সন্তোষ মশাই। ওনারকে আমি যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে, এই যে রঞ্জিত সুর মহাশয়, আপনাকে প্রথম যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে, রঞ্জিত বাবু, আপনার এসআইআর এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য তো দোলাদি বললেন, এটার পেছনে অন্য কিছু কেন্দ্রের উদ্দেশ্য আছে বলে কি আপনি মনে করেন, নাকি এটা নিছক একটা
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া? প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কোনো সিস্টেমের কারণে আমি মানে ঢুকতে পারছি না, মানে ভিজুয়ালতে বারবার বেরিয়ে যাচ্ছে, কোনো সমস্যা হয়েছে। তবে আমি বলছি আমার বক্তব্যটা। দেখুন, প্রথমত আমি এটা একেবারেই মনে করি না যে এটা একেবারে ভোটার তালিকা স্বচ্ছ করার জন্য এটা করা হচ্ছে। এইটার পেছনে অনেক মানে গবেষণা, অনেক দীর্ঘস্থায়ী একটা উদ্দেশ্য আছে সংঘ পরিবারের। এটা শুধুমাত্র এনআরসি এবং এরকমও নয়। এটা আপনি যদি গোটা প্রক্রিয়াটা দেখেন, দেখুন 2023 সালে প্রথম এই যে ইলেকশনের আইন সংশোধন করা হয়েছে, যেখান থেকে ইলেকশন কমিশন যারা নির্বাচন করার যে অধিকার যে কমিটির কাছে ছিল সেখান থেকে সরিয়ে নিয়ে মানে একেবারে ক্যাবিনেটের কক্ষিগত করা হয়েছে। শাসকরা যাকে চাইবে তাকে ইলেকশন কমিশনার করতে পারবে। দ্বিতীয়ত, ওই সময়ে একটা আইন করা হয়েছে, ওই একই আইনে, যে যারা নির্বাচন কমিশনার থাকবে তাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা করা যাবে না। মানে তাদের এই ইলেকশন সম্পর্কিত যত কাজকর্মই তাদের করা হোক, তারা যাই করুক, ক্রিমিনাল বা সিভিল কোনো মামলায় তাদের বিরুদ্ধে করা যাবে না। এই যে একটা মানে দেখুন কিভাবে পরিকল্পনা করে করা হচ্ছে। এই যে এসআইআরটা করা হচ্ছে, এটা প্রথমত এনআরসি তো বটেই, এর মধ্যে দিয়ে একটা বিপুল সংখ্যক মানুষকে তাদের ভোটাধিকার এবং নাগরিকত্ব দুটো থেকেই বঞ্চিত করা হবে। আপনারা এটা জানেন যে যদি মানে যে সংঘ পরিবারের যে দর্শন, তারা কিন্তু সর্বজনীন ভোটাধিকারের যে তত্ত্ব তাতে কিন্তু তারা বিশ্বাস করে না। তারা এটা মনে করে যে ভারতবর্ষে মুসলমান, দলিত, আদিবাসী, মহিলা এবং তাদের যে মনুবাদী চিন্তার জায়গা থেকে এদের তাদের যে আদর্শ হিন্দু রাষ্ট্র তারা যেটাকে দেখতে চায়, সেইখানে এরা হবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই যে এসআইআর হচ্ছে তার একটা হাতিয়ার, যার মধ্যে দিয়ে তারা একটা বড় অংশের, আপনি বিহারের ক্ষেত্রে দেখেছেন, একটা বড় অংশের মানুষের ভোটাধিকার হরণ করবে। আপনি বিহারের ক্ষেত্রে তাকিয়ে দেখুন, যেটা আমাদের কাছে এক্ষুনি উদাহরণ হিসেবে আছে। আপনি বিহারে দেখুন, সব থেকে বেশি মহিলার নাম কাটা গেছে, পুরুষের থেকে মহিলার নাম কাটা গেছে 7,20,000 বেশি, অথচ জনসংখ্যায় আমরা জানি মহিলার সংখ্যা কম। রঞ্জিত বাবু আপনাকে একটু থামাচ্ছি, কোনোভাবে কি ক্যামেরাটা একটু ঠিক করা যায়? মানে আপনার পাখাটা শুধু দেখা যাচ্ছে, কোনোভাবে কি একটু ফ্রেমটা ঠিক করা যায়? আমি হাতে ধরে ক্যামেরাটা, এবার ঠিক আছে, এবার আপনাকে দেখতে পাচ্ছি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তো এইটা আপনি যদি দেখুন যে মুসলমানদের যে সংখ্যা বিহারে যে বাদ গেছে, মুসলমানদের যে প্রপোর্শন জনসংখ্যা তার থেকে অনেক বেশি সংখ্যায় কিন্তু সেখানে বাদ গেছে, এবং দলিত, আদিবাসী ইত্যাদি আপনারা সবাই জানেন। তাহলে এই যে একটা যে উদাহরণটা আমাদের হাতে রয়েছে, সেইখান থেকে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে সংঘ পরিবারের যে দর্শন তার ফলিত প্রয়োগ আমরা ইতিমধ্যে বিহারে দেখেছি। সারা দেশে এসআইআর করে তারা এটাই করতে চাইছে। দ্বিতীয়ত, আপনারা জানেন 2029 সালে ডিলিমিটেশন হবে, যে সমস্ত দেশে যে আমাদের লোকসভার যে পুনর্বিন্যাস হবে এবং কোন রাজ্যে কত লোকসভা আসন হবে, সবটাই এর মধ্যে দিয়ে ডিলিমিটেশনের মধ্যে দিয়ে হবে। এই এসআইআর এর মধ্যে দিয়ে আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিভিন্ন জায়গায় কিভাবে তারা মানে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে। আপনি মহারাষ্ট্রে দেখেছেন, কর্ণাটকে দেখেছেন। আপনি রিপোর্টার্স কালেক্টিভের রিপোর্ট গুলো যদি পড়েন, সেগুলো যেমন চমকে ওঠার মতো। স্বচ্ছ ভোটার তালিকা তো দূরের কথা, বরঞ্চ ভোটার তালিকাকে আরো বেশি করাপ্ট, আরো বেশি অস্বচ্ছ করে তুলছে তাদের এই যে ভোট চুরির মধ্যে দিয়ে। সেই ডিলিমিটেশনও এখানে তার একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য, যে যেখানে তারা কোন রাজ্যে তাদের লোকসভা সংখ্যা বাড়াবে, কোন রাজ্যে কমাবে। এই যেমন বাংলা ওদের টার্গেট, সেই বাংলা কমবে, এবং বাংলা অন্যদিকেও টার্গেট ওদের। যে এই যে বাংলার মানুষের মধ্যে যে একটা প্রতিবাদী চেতনা আছে, এইটা সংঘ পরিবারের চিরকালের শত্রু। সেই জায়গা থেকেও তারা ফেরত আসছি, আপনার কাছে ফেরত আসছি। রাজাগোপাল বাবু, এইটা কি রঞ্জিত বাবু যেটা বললেন, দোলাদি যেটা বললেন, আপনি কি তার সঙ্গে একমত? এবং এর সঙ্গে আমি জুড়ে দেবো আরেকটা কথা, সেটা হচ্ছে মানে একটা অভিযোগ উঠেছে যে বিরোধীদের, এ রাজ্যে বিরোধীদের একটা ভোট ব্যাংক নষ্ট করার জন্য সচেতনভাবে এই এসআইআর এর প্রয়োগ করা হচ্ছে। না দেখুন, দু তিনটে কথা একটু বলি। যে দোলাদির
আহ, আমি খুবই খুবই তো ওনাকে শ্রদ্ধা করি, একজন জননেত্রী, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যে 10 কোটির কথা বলেছিলাম সেটা তো আমার মন গড়া হিসেব নয়। আপনি যদি 10 কোটিকে অস্বীকার করেন, ডেমোগ্রাফি এজ এ সায়েন্সকে আপনি অস্বীকার করবেন। সেন্সাস হয়নি সত্যি কথা, কিন্তু সেন্সাসে পপুলেশন স্টকের সঙ্গে বার্থ রেট, ডেথ রেট, সেগুলোকে আমরা যোগ বিয়োগ করে থাকি, বুঝেছেন? সুতরাং এই বার্থ রেট, ডেথ রেট এগুলো রাজ্য সরকারের দায়িত্ব, ভাইটাল রেজিস্ট্রেশন বলে, এগুলো রাজ্য সরকারেরই দায়িত্ব। সুতরাং সেখান থেকে তথ্য পেয়ে রেগুলারলি আপডেটিং করা যায়। এটা এটা ইউনাইটেড নেশনসও করছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল এজেন্সিস করছে। 10 কোটির বেশি, আমি সবচেয়ে বেশি বললাম 10 কোটি, কেউ কেউ 9 কোটি, 10 কোটির কিছু নিচে বলছে, হাইয়েস্ট সংখ্যাটা আমি তুলে ধরলাম। যাই হোক, সংখ্যার কারোর আপত্তি থাকতেই পারে, নাও থাকতে পারে, কিন্তু যেটা যেটা ঘটেছে যে একটা বিরাট সংখ্যক ভোটার তৈরি হয়েছে। এবং যদি নাও হয়, হ্যাঁ, যদি আছে কিনা সেটাও দেখাই করার প্রয়োজন আছে। যদি দেখা যায় নেই, একেবারেই নেই, খুব ভালো কথা, স্বচ্ছ একটা নির্বাচন, স্বচ্ছ আমাদের ভোটার লিস্ট। সুতরাং আমাদের কারোরই কোনো দুশ্চিন্তা থাকবে না। যারা বলছে যে ভোটার লিস্টে অনেক লোক আছে তাদেরও দুশ্চিন্তা যাবে, আর যারা বলছে না তাদের তো শান্তি আছে। যাই হোক, এইখানে এই জায়গায় দাঁড়িয়ে যেটা রঞ্জিত সুর বললে, আগে কোনো আইন ছিল না, আইনটা উনি যে নির্বাচন কমিশনের ব্যাপারে যেটা বললেন, সুপ্রিম কোর্ট বলেছিল যে যতক্ষণ না আইন হচ্ছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইলেকশন কমিশনারের নির্বাচনে থাকবে। তারপরে যখন আইন হয়েছে, আইনে দেখুন, প্রত্যেক সরকার তাদের নিজের মতন আইন করে, এটা এটা কিছু বলার নেই, এটা পার্লামেন্টের মধ্য দিয়ে আইন তৈরি হয়ে এসেছে। সুতরাং এই যে জায়গাটা উনি বললেন, একটা তথ্যগত এ থাকাতেই আমি বললাম। এখন দেখুন, আমি জানি না, আমি এ ধরনের কোনো মন্তব্য করবো না যে হ্যাঁ কোন রাজনৈতিক দলের কি বক্তব্য। নির্বাচন কমিশনকে উনি বলতে চাইছেন আরএসএস এর পথে চলছে, তার মানে উনি তো ভারতের যে গণতান্ত্রিক চেতনা, একটা স্ট্যাটিউটরি বডি, ইন্ডিপেন্ডেন্ট বডি, কোয়াসাই জুডিশিয়াল বডি, তাকে উনি বলতে চাইছেন একটা একটা রাজনৈতিক দল বা একটা কোনো সংগঠনের দ্বারা পরিচালিত। তার মানে কিন্তু উনি কিন্তু ভারতীয় এ আজাদি ঝুটা হয়, সংবিধান ঝুটা হয়, ইলেকশন কমিশন ঝুটা হয়। যে ইলেকশন কমিশন ঝুটা হয়, সেই ইলেকশন কমিশনকে সরিয়ে ফেলার জন্য তো সশস্ত্র বিপ্লবের কথা তো অনেকেই বলতো। সেই জায়গা থেকে সরে এসে এই ধরনের কথা বলতে, নির্বাচনে অংশগ্রহণের তো প্রয়োজন হয় না। সিপিআই এমএল তো এখন নির্বাচনে অংশগ্রহণ করতো না, নির্বাচন বয়কট করতো। এখন তারা দেখা যাচ্ছে নির্বাচন, সেই পার্লামেন্ট শুয়োরের খোয়ার আর নয়, পার্লামেন্ট হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ ভালো লোকেদের আস্থানা, সেই কথা বলে তারা কিন্তু বিহারে আমরা দেখেছিলাম তারা জিতেছে। এবং পশ্চিমবঙ্গ থেকে সিপিআইএমএল একটা শাসনই জিতেছিল, সন্তোষ জানা, তারপরে জিতেছে কিনা আমার জানা নেই, উনি জানলে আমাকে বলবেন। তো যাই হোক, তো সুতরাং এই এই যে ব্যাপারগুলো ওনার বক্তব্য নিয়ে আমি শুনলাম, আমি বলতে পারবো না যে কারা আরএসএস এর মেম্বার সেখানে ঢুকেছে। হ্যাঁ, আমাদের সব জায়গাতেই থাকতে পারে, সুপ্রিম কোর্টও থাকতে পারে। আপনি যদি বলেন সুপ্রিম কোর্টের আরএসএস এর লোক আছে, সুপ্রিম কোর্টকে বাতিল করতে হবে, কিছু করার নেই। সেই জায়গায় দাঁড়িয়ে সংবিধান যেভাবে তৈরি হয়ে আছে, আমাদের এটাই হচ্ছে ফেইট অ্যাকমপ্লি, এটা আমাদের গ্রহণ করতে হবে। আপনারা যদি বিপ্লবের নেতৃত্ব দিয়ে দেশকে পরিবর্তন করতে পারেন সেটা আলাদা ইস্যু। এই মুহূর্তে আপনি সংবিধানকে মানেন, এর বিকল্প কোনো জায়গায় নেই। দেখুন বিহারে যে কথা উনি বলেন, একটা সেকেন্ড বলে ছেড়ে দিচ্ছি, একটা সেকেন্ড আমি রঞ্জিত, যেটা আমি একটা সেকেন্ড বলতে চাইছি, যে উনি বললেন বিহারে নানান আপত্তি আছে, নির্বাচন কমিশন জানা, আমি কিছু জানি না, আমি রাজনীতির লোক নই, কোনো খবরই। নির্বাচন কমিশন বলছে একটাও অ্যাপিল হয়নি, তাহলে কেন সেটা ঘটলো, কেন অ্যাপিল করা হলো না? সেটা 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 তো নিশ্চয়ই আপনাদের বক্তব্য থাকবে। তো ঠিক আছে, আমি এইটুকুনি খালি বললাম। হ্যাঁ, দোলাদি, যেটা বলার সেটা হচ্ছে যে ইতিমধ্যেই দেখা যাচ্ছে 3 জন আত্মহত্যা করেছেন। তাদের পরিবার পরিজনদের দাবি যে এসআইআর এর আতঙ্কে তারা আত্মহত্যা করেছেন। একজন কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, তিনি আইসিইউতে আছেন। এই যে একটা আতঙ্কের বাতাবরণ, এইটা কোন দিকে নিয়ে যাবে? এবং তৃণমূল কংগ্রেস আগামী মঙ্গলবার দিন মিছিল ডাক দিয়েছে। তো এই এই যে আতঙ্ক, সবে ভোট এখনো ঘোষণা হয়নি, তো এই আতঙ্কটা এখনই 3 জন মারা গেলেন, এইটা একটু বলুন, আপনারা কিভাবে এর মোকাবিলা করছেন? দেখুন, প্রথমত আমরা যবে থেকে ভোটাধিকার পেয়েছি, 18 বছর বয়স হয়েছে, নির্বাচন কমিশন সম্পর্কে একটু একটু পড়তে জানতে আরম্ভ করেছি। মাধ্যমিকে তো আমাদের ইতিহাসে 50 নম্বর সিভিক্সও পড়তে হতো, তাদের সংবিধানেরও একটু একটু পাঠ আমাদের পরবর্তীতে সায়েন্সের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও একটু একটু আমাদের পড়তে হয়েছে, জানি অল্প। তো তখন থেকে কিন্তু আমরা জানি নির্বাচন কমিশনের কাজ হচ্ছে
যে নতুন ভোট দেবে বলে তার বয়স হয় বা কোনো কারণে সে যদি বয়স হয়ে গিয়েও থাকে, আগে না হয়ে থাকে, তাকে সহযোগিতা করে যাতে সে ভোটাধিকারটা পায়, ভোটার কার্ড পায় এবং পরবর্তীতে ভোট দিতে পারে। আর তারপর যখন নির্বাচন হয় সেটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এটাই এই সাংবিধানিক স্বয়ংশাসিত যে ইন্ডিপেন্ডেন্ট বডি, যে কথা রাজাগোপাল বাবু বলেছেন, সেইটার কাজ। কিন্তু আমায় মার্জনা করবেন, খুব দুর্ভাগ্যজনক, এটা হওয়ার কথা ছিল না। কিন্তু এখন নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের আপনি বক্তব্য শুনবেন খুব মন দিয়ে, আমরা মন দিয়ে শুনছি। তাতে দেখা যাবে নির্বাচন কমিশন যেন নেমেছে। বিহারে আমরা দেখলামও, বাংলাতেও তাই। নির্বাচন কমিশন তো আগেও এই নির্বাচন কমিশনই ছিল, 2002 কেন 22-23 অব্দিও তো ছিল। তখন এই প্রশ্ন উঠলো না, 24-এও উঠলো না। হঠাৎ এখন বিহার আর বাংলা ভোটের সামনে এসে রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, বাংলাদেশি ইত্যাদি নাম আসছে, নমেনক্লেচার আসছে। বিহারে বলে দেওয়া হলো আধার কার্ডও নেওয়া হবে না, নিতান্ত সুপ্রিম কোর্ট পরে অন্য রায় দিয়েছে তাই। মানুষ জানতো যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এসব যত্ন করে রাখতে হয়। মানুষ তো এমন জানতো না যে 87 সালের আগে বাবা বা ঠাকুর দাদার কোনো সরকারি ডকুমেন্ট যত্ন করে রাখতে হবে। তাহলে রাখতো, মানুষ দরকারি জিনিস যত্ন করে নিশ্চয়ই রাখতো, গরিব গুরব লোক হলেও সে রাখতো। কিন্তু এখন নির্বাচন কমিশনের এইসব নতুন নতুন ফতোয়ায় মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজ যেন যত বেশি মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা যায়, ভোটার লিস্ট থেকে যতজনকে বাদ দেওয়া যায়, এটা কোনোদিন নির্বাচন কমিশনের কাজ বলে আমরা দেখিনি বা বুঝিনি, বা যতটুকু কম হলেও জানি ততটা জানতামও না। আর সব থেকে বড় কথা, দেখুন মানুষ তো আতঙ্কিত হবেই, গরিব গুরবো লোক, তাদের নুন আনতে পান্তা ফুরোয়, অত টাইম কোথায়? হঠাৎ করে নোটবন্দি চালু হয়েছিল, দেখেছিলেন, সবসময় ধরতক্তা মার পেরে। হঠাৎ বলা হলো রাত 8টায় আজ 12টার পর থেকে অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে। টানা 3 মাস লোকজন কাজকর্ম বন্ধ করে লাইন দিয়েছিল ব্যাংকে, পুরনো 500 আর 1000 টাকার বদলে নতুন 500 2000 টাকা নিতে, কারেন্সি চেঞ্জ করতে। মেয়েদের জমানো টাকা তো সব ফরফিট। কিন্তু ওই লাইনে দাঁড়িয়ে 125 জন সহনাগরিককে আমরা হারিয়েছিলাম। ফল কি হলো? ওদেরই অর্থমন্ত্রী রাজ্যসভায় দাঁড়িয়ে স্টেটমেন্ট দিয়েছিলেন যে রিজার্ভ ব্যাংকের হিসেব হচ্ছে নোটবন্দির আগে এবং পরে যত টাকা বাতিল হয়েছে আর যত নতুন নোট ছাপা হয়েছে তার হিসেব বরাবর। অর্থাৎ অন্য কোনো অঙ্ক ছিল, কিন্তু আসল যেটা বলা হয়েছিল সেটা আইওয়াস। কোনো কালো টাকা উদ্ধার হয়নি। ফালতু ফালতু কত লোকের টাকা মার গেল, কত লোকের জীবিকা মার গেল, কত লোকের রোজগার বন্ধ হলো, কত লোক মরেও গেল বেঘরে। তো এই রকম অদ্ভুত কাজ যদি কেউ করে, তো সেটা জনবিরোধী কাজ, মানুষ তো তাতে রিয়াক্ট করবেই। এটাকে সাংবিধানিক কাজ বলা যায় না। নির্বাচন কমিশন এখন যে কাজটা করছেন সেটা ঠিক যেন সাংবিধানিক সাংবিধানিক লাগছে না। মানুষ তো আতঙ্কিত হবেই। কত লোক বাইরে কাজ করতে যান, কত লোক সব এমন সারাদিন ব্যস্ত থাকেন, অর্ধেক সময় তার বাড়িতে তালা থাকে। তাহলে যদি লোক এসে ফিরে যায়, আরো আশ্চর্য দেখুন, বলছে ঠিক আছে আধার কার্ড যখন মান্যতা হয়েছে, বিহারে বলেছে তোমরা ভোট দিতে পারবে না, কিন্তু তোমাদের আমরা বাদ দিচ্ছি না। মানেটা কি? তাহলে কি আমরা ডি ভোটার করে, বেনাগরিক করে, ভোটাধিকার কেড়ে নিয়ে 1 কোটি 2 কোটি কিসব যেন বিজেপি নেতারা সংখ্যা বলছেন না, সেই পরিমাণ স্লেভ রাখতে চাইছি বিহারে, বাংলায়, আসামে? এটা কি বর্তমান সরকারের পলিসি যেটা নির্বাচন কমিশন এক্সিকিউট করছেন? এইসব আশঙ্কা তো হওয়া স্বাভাবিক এবং সাধারণ মানুষের ভয় পাওয়াও স্বাভাবিক। আমরা চেষ্টা করব তাদের ভরসা দিতে, ভয় পাবেন না বলতে। আমরা চেষ্টা করব তাদের সহযোগিতা করতে, কোনোভাবেই যাতে তারা আর বেশি লোক এভাবে প্রাণ বিসর্জন না দেন। আমরা নিশ্চয়ই তাদের পাশে থাকব, কিন্তু মানুষের আতঙ্কিত হওয়া স্বাভাবিক। আমি একটা কথা বলে শেষ করবো, আমায় মার্জনা করবেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী, উইথ ডিউ রেসপেক্ট, মোদি বাবুর সাম্প্রতিক এই একটা ইউনিভার্সিটি সার্টিফিকেট নিয়ে অনেক ভাইরাল হচ্ছে। শুধু অমরজিৎ কাউর রাজনৈতিক নেত্রী নন, একজন সাধারণ মানুষ, মহিলা, তিনিও বলছেন আমি 79-এ দিল্লি ইউনিভার্সিটিতে পড়তাম, সেখান থেকে পাশ করেছি। 78-79-এ এরকম কম্পিউটারাইজড ইউনিভার্সিটি সার্টিফিকেট ছিল না, এডুকেশন সার্টিফিকেট ছিল না, হাতে লেখা ছিল। তো
তো একজন প্রধানমন্ত্রীর এডুকেশনাল সার্টিফিকেট নিয়ে এত জলঘোলা হবে কেন? তিনি নাই সার্টিফিকেট থাকতে পারে, তার সৎসাহস থাকবে সেটা ফেস করার, এই নিয়ে লজ্জার কি আছে? তার সেই সার্টিফিকেট নিয়ে এত হেরাফেরি। আচ্ছা, অমিত শাহ পূর্বসূরি যদি দেখেন, ওনার তো বাবা ঠাকুরদাদা কি আর মানে আরেকটু আগের পুরুষ তো ইরান থেকে এসছেন সম্ভবত। তাহলে কি ইরানের ডকুমেন্টকে আমরা আমাদের এখানকার ডকুমেন্ট বলে মেনে নেব, না উনিও এসআইআর এ বাদ যাবেন? যখন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নিজেদের বিষয়ে এত প্রশ্ন আছে, তখন তাদের কি মানায় সাধারণ মানুষকে হেনস্থা করা? এবং অকারণ, এই হেনস্থাটা অকারণ করা হচ্ছে। মানুষকে গোলাপি, শেষ আতঙ্কিত প্রশ্নে করে যাব। মারা যাবে, কিছু লোক লাইন দেবে, কিছু লোক ভোটাধিকার থেকে বাদ যাবে। একটা দিন বছরে মানুষ মনে করে, সাধারণ লোক, যে এই দিন আমার অধিকার আছে সবার সাথে সমান, অন্য কোনো দিন তার অধিকার সবার সাথে সমান না। ওই একটা দিন সে জানে সেও ভোট দিতে পারে, একটা বড় লোক আমাকে একটু উঠতে হবে। হ্যাঁ, সেই রাজাগোপাল, ভোটটা শেষ সে আর প্রশ্ন দিতে পারবে আপনাকে। না। হ্যাঁ আপনাকে রাজাগোপাল, সেইটা শেষ তার একটা কেড়ে প্রশ্ন নেওয়া আমি। হবে, সেই অধিকারটুকুও তার হ্যাঁ থাকবে না। হ্যাঁ, আমি এটা একটু বেরোবো। কারণ হ্যাঁ, নয়, বলুন এটা বলুন। ঠিক নয়। হ্যাঁ, থ্যাংক ইউ। বলুন বলুন। আপনাকে শেষ একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে যে বাইরের দেশের, মানে বাইরের অন্য দেশের যদি কোনো নাগরিক আমাদের এই দেশে থাকে, তো তাদেরকে চিহ্নিত করা বা তাদেরকে গোটা তালিকাটা থেকে বাদ দেওয়া, বা এখানকার নাগরিক যারা, কারা এই দেশের নাগরিক, কারা বাইরের নাগরিক, এইটা নির্দিষ্ট করার যে উপযুক্ত পরিকাঠামো, সেটা এই মুহূর্তে ইলেকশন কমিশনের আছে, বা কেন্দ্রের সহায়তায় বা রাজ্যের সহায়তায় এটা ঝাড়াই বাছাইটা প্রপার ওয়েতে তারা করতে পারবে বলে আপনি আশাবাদী? না দেখুন, ব্যাপারটা না, না, আমি সায়নদেব, রাজাগোপাল বাবুকে বলছি। সায়নদেব, একটা কথা শুধু বলি, একটা কথা শুধু আমি রঞ্জিত বাবু, আমি যাচ্ছি, রঞ্জিত বাবু আপনার কাছে আসবো, একটা রাজাগোপাল বাবু। প্রশ্নের উত্তর আমি একটু ওখানে নিয়ে নিই। আমি এক মিনিট আমি- রাজাগোপাল বাবু থেকে নিন। আমি জাস্ট আপনার প্রশ্নের সঙ্গে একটা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি, সেইটা হচ্ছে ইলেকশন কমিশনের এই অধিকার কি আছে? নাগরিকত্ব আচ্ছা, দেখুন, যাচাইয়ের অধিকার কি আছে? আচ্ছা, রাজাগোপাল বাবু বলে নিক, আগে আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন আমি একটু বলে নিয়ে আমাকে একটু উঠতে হবে। আমি কিন্তু কারোকে পার্সোনাল আঘাত করতে কোনো কথা বলিনি। আমি, আপনারা কেউ মার্জনা করবেন যদি কেউ পার্সোনালি আঘাত পেয়ে থাকেন, আমার লক্ষ্য সেটা নয়। ব্যাপারটা হচ্ছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যারা নাগরিক তাদেরকেই ভোট দেবার, সংবিধান সে দায়িত্বটা দিয়েছে। নাগরিক আমরা জানি, আমাদের দেশে নাগরিক কারা তারা ঠিক করে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, তারা ঠিক করে। এখন তাদের যদি কোনো কারণে ব্যর্থতা থেকে যায়, কিন্তু যতক্ষণ না একজন মানুষ নাগরিক হিসেবে চিহ্নিত হচ্ছে, সে দেশে নিশ্চয়ই সে থাকতে হয়তো পারে যতক্ষণ না দেশের কোনো আইন আছে। কিন্তু ভোটাধিকার দেবে নির্বাচন কমিশনের, কিন্তু সেই অধিকার আছে তাকে ভোট থেকে বঞ্চিত করা, যতক্ষণ না সে প্রমাণ করতে পারছে সেই বা রাষ্ট্র তার হয়ে প্রমাণ করছে। যদি সে প্রমাণ করতে না পারে, রাষ্ট্র বা রাজ্য তাহলে তার হয়ে প্রমাণ করুক যে সে নাগরিক। সুতরাং নাগরিক ছাড়া ভোট দিতে পারবে না, সংবিধান এটা বলে দিয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ধরুন একটা সময় ছিল যখন টিএন সেশন এপিক কার্ডের কথা বলছিলেন। আমার মনে আছে 21শে জুলাইয়ের যে আন্দোলন পশ্চিমবঙ্গে ঘটেছিল, সেই 21শে জুলাই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল এপিক কার্ড। সেটা ওই টিএন সেশন একরকম মানুষ কিন্তু করতে করেছিলেন, দেখিয়ে দিয়েছিলেন। আজকে যদি আমি বলি আমার হারিয়ে গেছে, আমি রাখতে পারছি না এপিক কার্ড, এটা কিন্তু মানুষের বোঝা উচিত যে কিছু ডকুমেন্ট আমাকে রাখতে হয়। আমি যে অফিসে কাজ করি সেখানে যদি আমি আমার ট্যাগ না নিয়ে ঘুরে বেড়াই, আমায় ঢুকতে দেবে না। সব জায়গায় একই নিয়ম। সুতরাং আমাকে কিছু কাগজ, কেউ যদি বলে সব বন্যায় ভেসে যাচ্ছে, তাহলে তার পক্ষে থাকাটা বিপজ্জনক। তো যাই হোক, যে সম্মান দেখেই বলছি যে আমাদের প্রত্যেকেরই দরকার যে ধরনের কাগজপত্র প্রয়োজন সেগুলো রাখা। রেশন এখন আমরা পাই, রেশনের কার্ড তো আমরা হারাই না। কেন সেখান থেকে পাওয়া যাচ্ছে। সেই মতন যে সমস্ত কাগজগুলো প্রয়োজন আছে, সবাই বোঝে, দলিল যে আছে, পাট্টা আছে, সে সবই কিন্তু তার কাছে নিশ্চয়ই আছে, কিন্তু খালি নাগরিকত্ব সম্বন্ধে তার কোনো ইয়ে থাকছে না। এই জিনিসটা, এই সচেতনতাটা আমাদের আনতে হবে। আমি এই বলছি না যে মানুষকে আমরা বলবো তোমার হারিয়ে ফেলো আর ভোট দেওয়ার সময় আমি তোমাদের পাশে দাঁড়াবো, এইটা সঠিক নয়। আমার বক্তব্য হচ্ছে একটা স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি, আপনার কি মনে হয় যে বাইরের দেশের কেউ বা একটা অংশের ভোটার বা একটা অংশের মানুষ আমাদের দেশে বা আমাদের রাজ্যে আছে? দেখুন ভাই,
একটা ব্যাপক সংখ্যার বাইরে থেকে কতটা কি আছে আমি মোটামুটি ভাবে এই যে রোহিঙ্গিয়া তত্ত্বটাকে খুব একটা মানি না, কেন রোহিঙ্গিয়াদের কোনো হিসেব হয়নি, তারা স্টেটলেস সিটিজেন ছিল এবং মোটামুটি ভাবে 20 লক্ষ রোহিঙ্গা আছে বলে 92 সালে অনুমান করা হয়েছিল, বুঝলি, তারপরে আর কোনো হিসেব নেই। হ্যাঁ, এবং যারা কোটি কোটি রোহিঙ্গা ভারতে ঢুকেছে বলছেন তাদের সঙ্গে কোনো ধরনের ধ্যান ধারণাই নেই। এবং এবং যদি দেখেন, যদি বাংলাদেশে আমি যে প্রশ্নটা করলাম আমি একাডেমিক্যালি আনসার দিচ্ছি, পলিটিক্যাল আনসার অন্যরা দেবেন, যে বাংলাদেশ থেকে যদি এত সংখ্যক মানুষ চলে আসে বাংলাদেশের সেন্সাসে সেটা ধরা পড়বে, বাংলাদেশের সেন্সাসে ধরা পড়বে যে এত লক্ষ মানুষ চলে গেছে, সেই ধরনের দেখা যাচ্ছে না। এবং দেখুন ইউনাইটেড নেশনস এর যে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন ডিপার্টমেন্ট আছে তারা তারা তথ্য জোগাড় করে সব দেশ থেকে কত লোকে গেছে, বাংলাদেশ থেকে তারা বলছে 30 লক্ষ মতন মানুষ তারা অন্য দেশে আছে, মানে ভারতবর্ষে আছে, এটা এটা ইউনাইটেড নেশনস এর তথ্য থেকে জানা যাচ্ছে। সুতরাং কোটি কোটি বাংলাদেশি ভারতবর্ষে এসে গেছে এই ধরনের কোনো তথ্য তারা কোথাও কিছু সেভাবে নেই, তবে নেই এটা বলা যাবে না। তবে ভুতুরে ভোটার আর বাংলাদেশি ভোটার হয়তো ডিফারেন্স, ভুতুরে ভোটার আছে অর্থাৎ সে এক্সিস্টই করে না, অথচ তার নাম নানান ভাবে ঢুকে গেছে। এইটা বহুদিন ধরেই পশ্চিমবঙ্গের একটা পরিচয় ছিল, সেই পরিচয়টা থেকে গেছে। অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। দোলাদিকে শেষ প্রশ্ন, আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আবার পরবর্তীতে আপনার কাছে যাব। দোলাদি আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এ রাজ্যের বিরোধীদের অভিযোগ, বিজেপির অভিযোগ যে অন্য দেশের একটা অংশের ভোটারকে তারা ভোটের জন্য এ রাজ্যে এনে রেখেছে এবং এর জন্যই তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে এসআইআর এর, এটার উত্তরে কি বলবেন? দোলাদি মাইকটা মিউট হয়ে গেছে, মাইকটা সরি হ্যাঁ, একবার যদি বল। হ্যাঁ, 2023 সালে ইউনিয়ন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছিল, তাতে তারা অমিত শাহের দপ্তর তারা বলেছিল সারা দেশে রোহিঙ্গা অনুপ্রবেশকারী আছে 14,000 না 16,000, তার মধ্যে 102 জন পশ্চিমবঙ্গে। সেই সংখ্যাটা বিজেপির নেতাদের কথায় যদি হঠাৎ বেড়ে 1 কোটি হয়ে যায় বা 66 লাখ হয়ে যায়, তাহলে ওদের হলফনামা অমিত শাহের দেওয়া সেটা ঠিক 2023-এ, না ডায়লগ যারা দিয়ে বেড়াচ্ছে তাদেরটা ঠিক? কি বলবো বলুন? মোদি বাবুর কথাকে অমিত শাহ বলেন ও তো জুমলা হ্যায়, ওদের কথা কারটা ধরবো? নিজেরাই নিজেদের কথাকে বলছে জুমলা, মিথ্যে কথা বলা ওদের সহজাত, তো বলছেন 1 কোটি। এই প্রচারে কি যায় আসে? এইটাই আমরা প্রচার করব পাল্টা, যে স্বরাষ্ট্র মন্ত্রকের এফিডেভিট অনুযায়ী, হলফনামা অনুযায়ী সুপ্রিম কোর্টে 2023 সালের রোহিঙ্গা সারা দেশে 14 বা 16,000, এখানে 102। সেটা ওরা জাস্টিফাই করুক সেটা বেড়ে 1 কোটি হয়ে গেল, এর কোনো জবাব হয়? মানুষ, রাজাগোপাল বাবু এখন চলে গেছেন, মানুষ অবশ্যই, আমি আগেও বলেছি আবার বলছি, মানুষ জানেন ওই একটা দিন তার 364 দিনের বাইরে একটা দিন তার বড়লোকদের সঙ্গে, প্রিভিলেজদের সঙ্গে বেশিরভাগ সাধারণ মানুষের অধিকার সমান, সেই জন্য তারা ভোট দেওয়ার জন্য প্রাণপাত করেন। ভোরবেলা 5টায় গিয়ে লাইন দেন, ভোটার কার্ড তারা হারান না, রেশন পান বলে যেমন রেশন কার্ড হারান না, তেমন যত্ন করে ভোটার কার্ড রাখেন, ভোটার লিস্টে নাম তোলেন। মারা যাচ্ছেন কেন সুইসাইড করে, ওটা তাদের কাছে ভীষণ কনসার্ন বলে তারা ভয় পাচ্ছেন, ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া তারা ঠিক মনে করেন না। সেরকম মোদি বাবুরা এসে বললেন আধার কার্ড খুব জরুরি, বলে ব্যাংকের সঙ্গে লিঙ্কিং হলো, ফোনের সঙ্গে লিঙ্কিং হলো, পৃথিবীর সবকিছুর সঙ্গে লিঙ্ক হয়ে গেল, তাই আধার কার্ডও জরুরি হলো। এই জরুরিগুলো তো কেউ হারায়নি, কিন্তু এনারা এখন নতুন করে এসআইআর এ বলছেন অল অফ এ সাডেন 1 মাস টাইম দিয়ে, 15 দিন টাইম দিয়ে, 2 মাস টাইম দিয়ে, যে না ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এসবে হবে না, 14টা সচিত্র পরিচয়পত্র ছিল সারা জীবন, তাতে হবে না, নতুন আইন। রাজাগোপাল বাবু যে বললেন আইন পাশ হয়েছে, নতুন এই আইন পার্লামেন্ট পাশ করেছে নাকি যে ওই 14টা সচিত্র পরিচয়পত্র হবে না? 87 সালের আগে বাবা বা ঠাকুর দাদার সরকারি ডকুমেন্ট চাই। স্কুলে স্কুলে লোক দৌড়চ্ছে, কোনো কারণ নেই, ভাবছে স্কুল সার্টিফিকেট যদি বাঁচাতে পারে।
কেউ ভোটার কার্ড হারায়নি। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড তারা রেখে দিয়েছে। 14টা সচিত্র পরিচয়পত্র মানুষ রেখে দিয়েছে যত্ন করে, কারণ ওই একটা দিনে তার অধিকার সমান। সেই অধিকার সে প্রয়োগ করে, এবং সেই অধিকার প্রয়োগ করে মানুষ অঘটনও ঘটায়। বারে বারে আমরা পাওয়ার চেঞ্জে দেখেছি সেই অঘটনও তারা ঘটায়। সেই জিনিস তো চাইছে না এরা, নতুন জিনিস চাপাচ্ছে, যেখানে যা প্রাণে যা তাই বলছে। সেইটা কখনো মেনে নেওয়া যায় না। আমি সরি সায়নদেব, আমার 7:30 অব্দি কথা ছিল থাকার, আমি 7টাতেই এসেছি, 7:36 বাজে। আমি সত্যি সরি, আমার অন্য কাজ আছে। আমি শুধু এই কথাটা বলে শেষ করব, আমি যতদিন এমপি আছি, 3 টার্ম চলছে, প্রত্যেক সময়টাই মোদিবাবুর সময়। আমি ওখানেও দিল্লিতেও অনেক কাছ থেকে এদের এই মোদি হ্যায় তো মুমকিন হ্যায় কে প্রত্যক্ষ করছি। এই মন মর্জি, যা নয় তাই, এবং কাউকে মানুষ মনে না করা, সংবিধানকে না মানা, পার্লামেন্টকে না মানা, বিরোধীদের না মানা, এবং মানুষকেও মানুষ না মনে করা, এটা প্রত্যক্ষ করছি। আমার বিশ্বাস পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে, কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায়, হিটলারশাহী, তুগলকশাহী, তানাশাহী এসব শেষ কথা বলে না। সত্য, ন্যায় এবং মানুষই শেষ কথা বলে। তাই জন্যই 2019-এ 303-এর মোদিবাবুরা 2024-এ গিয়ে ওদের এই ভুল অ্যান্টি পিপল পলিসির কারণেই 240 হয়েছে, সিঙ্গল লার্জেস্ট পার্টি হতে পারেনি। যে পলিসিতে চলছে এরকম যদি আরো চালাতে থাকে, এরকম যেভাবে এসআইআর নিয়ে বিহার বাংলায় কীর্তিকলাপ করছে ইলেকশন কমিশনকে সামনে রেখে, তাহলে 29 লাগবে না, তার অনেক আগেই ওরা 240 থেকে 150-60-এ চলে আসবে। এতে মানুষের ওপর আমাদের অগাধ ভরসা, মানুষের ওপরেই ভরসা রেখেই রঞ্জিত বাবুকে এবং সায়নদেবকে, আর রাজাগোপাল বাবু চলে গেছেন, ওনাকেও নমস্কার জানিয়ে আমি একটু বিদায় নিচ্ছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ দোলাত, ধন্যবাদ। রঞ্জিত বাবু, আপনাকে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই যেখানে পরিস্থিতি, সেখানে মানবাধিকার মানবাধিকার নিয়ে আপনারা কাজ করেন, তো এই রাজ্যে যখন এরকম একটা টেনশন পরিস্থিতি তৈরি হয়েছে, বা এরকম আপনারা কিভাবে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেবেন, সেটা যদি শেষ একটু বলেন। দেখুন, আমরা এটা মনে করি যে এই যে লড়াইটা যেটা হচ্ছে, এই লড়াইটা আসলে একটা উপর লড়াই হচ্ছে। এই উপর লড়াইয়ের মধ্যে দিয়ে, তলা দিয়ে এসআইআরটা কিন্তু করিয়ে দেওয়া হবে। আমরা বিহারেও দেখেছি, এই যে সেখানেও রাহুল গান্ধীর নেতৃত্বে একটা বিরাট ঝড়ো প্রচার আন্দোলন তৈরি করা হয়েছিল, কিন্তু এসআইআরটা সুষ্ঠুভাবে তারা করে দিল। এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে গোটা একটা বিশাল একটা কি বলবো প্রচার ইত্যাদি চলছে, কিন্তু পাশাপাশি দেখুন তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ ভাবে যাতে এসআইআরটা হয়ে যায় তার জন্য ক্যাম্প করা, বিএলএ নিয়োগ করা, যা যা করণীয় সমস্ত কিছু করছে। অর্থাৎ এই গোটা ব্যাপারটার পেছনে একটা গভীর রাষ্ট্রীয় ষড়যন্ত্র যেমন রয়েছে, এতে সমস্ত রাজনৈতিক দলগুলো জড়িত। তার হচ্ছে 2003 সালের নাগরিকত্ব যে আইনের হচ্ছে এনআরসি হবে, সেই আইনে এই সমস্ত দলগুলো কিন্তু সেই আইনটাকে সমর্থন করেছিল। তাদের সবার সমর্থন নিয়েই কিন্তু এই আইনটা হয়েছিল। সাধারণ মানুষের অধিকারের পাশে থাকানোর জন্য আপনারা কি রাজ্যে রাজ্যে রাস্তায় কোনো ক্যাম্প করবেন, সেই ধরনের কোনো পরিকল্পনা আছে? আমরা যে কাজটা আমরা করতে চাইছি, এবং আরেকটা কথা বলে নি, এই যে কথাটা আমি বললাম তার একটা বড় প্রমাণ হচ্ছে এই যে মূল মানে এর মধ্যে কি আছে, এর উৎসগুলো কোথায়, এগুলো যখন মানুষের কাছে নিয়ে যাচ্ছে, আমাদের সবার ফেসবুক যে অ্যাকাউন্ট এই রাজ্য সরকারের পুলিশের নির্দেশে আপনি এতক্ষণ দোলা দিচ্ছিলেন একটা রাজ্যের শাসক দলের নেত্রী এমপি, তার সামনে বললেন না কেন এই কথা? বলতে দিলেন কোথায়? বলতে তো চাইলাম, আমি বলতে দিলাম না। আপনি তো এই কথাটা প্রথমেই বলতেন, আপনি তো উনি চলে যাবার পরে এই কথাটা তুলছেন। আমার তো আশা ছিল আপনি বলবেন এই কথা প্রথমেই। হ্যাঁ, আমি তো প্রথমে তো আপনি প্রশ্ন করলেন যে এসআইআরটাকে, আপনি যেমন আলোচনা এগোবে তখন তো বলবো। প্রসঙ্গ নিয়ে এসআইআর এর প্রসঙ্গ, যাই হোক, আমার স্বার্থ যেখানে বিঘ্নিত হচ্ছে, আমাকে যখন আমার কথা বলতে দিচ্ছেন না বলে আপনার অভিযোগ, তো রাজ্যের শাসক দলের নেত্রী আছেন, তার কাছে বলতেন, বা তার মাধ্যমে ঘটনাটা সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করতেন। যাই হোক, আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই সমসাময়িক প্রকাশনার তরফ থেকে এসআইআর পর্বের প্রথম আলোচনা
আমরা শেষ করলাম আজকে। এটা নিয়ে চলতেই থাকবে। রঞ্জিত বাবু, আপনার সহযোগিতা আমরা আগামী দিনেও পাবো। আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। আমাদের ধন্যবাদ আপনি নেবেন। দর্শক যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের জানাই যে এই উত্তপ্ত ফেজে, এই উত্তপ্ত পর্বে আমরা বারবার প্রাসঙ্গিক তথ্য, প্রশ্ন এবং অতিথিদের নিয়ে সমসাময়িক প্রকাশনার ফেসবুক পেজে উপস্থিত হব। আর একটা বিষয় জানিয়ে শেষ করব, সেটা হচ্ছে আজকের অনুষ্ঠানে আরেকজন অতিথি হিসেবে ছিলেন তিনি সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিক, সিনিয়র সাংবাদিক দীপ্তেন্দ্র রায়চৌধুরী। তো আজকেই তার স্ত্রী বিয়োগ হওয়ার জন্য তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। আমরা সমসাময়িক প্রকাশনা পরিবারের পক্ষ থেকে তার সঙ্গে আছি, তার পরিবারের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবো। আমাদের তরফ থেকে যাবতীয় শ্রদ্ধা বৌদির প্রতি থাকলো। তো আজকে এই এসআইআর এর অনুষ্ঠানটা আমরা এখানে দাড়ি টানছি। আগামী দিনে আবার আপনাদের সঙ্গে এসআইআর নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে হাজির হব। রঞ্জিত বাবু, আবার ধন্যবাদ আপনাকে। নমস্কার।